ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্ররা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। বেশ কিছুদিন পর আমরা আবার দ্বাদশ শ্রেণীর কার্যক্রম বা ক্লাস আমরা শুরু করেছি। এর আগে আমি তোমাদের সাথে অনেকগুলো ক্লাস নিয়েছি। মাঝখানে একটা বিরতি ছিল পরীক্ষার, এবং এই বিরতির পরে আজকে আমরা আবার ক্লাসটা শুরু করলাম। তোমরা জানো যে আমি তোমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র পড়াই। আজকে আমি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পড়ব, যেখানে আলোচিত হয়েছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি নিয়ে। আমাদের আজকের আলোচনা থাকবে সংস্কৃতি কি, সংস্কৃতির বৈশিষ্ট্য এবং প্রকারভেদ আর ধরন, তারপরে হচ্ছে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি, বাংলাদেশের শহরের সংস্কৃতি এবং গ্রামীণ সংস্কৃতির যেই প্রকরণগুলো আছে ইত্যাদি বিভিন্ন বিষয়ে আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করব। আমি ফারহানা আফরোজা, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আমার আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। কালচার। ইংরেজি কালচার শব্দের বাংলা অর্থ হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতির আরো খাঁটি বাংলা একটি অর্থ আছে, সেটিকে আমরা যেটা জানি সেটি হচ্ছে কৃষ্টি। কৃষ্টি শব্দের অর্থ হচ্ছে কর্ষণ করা বা চাষ করা। কালচার শব্দটি এসছে ল্যাটিন শব্দ কোলেরি থেকে, যার অর্থ হচ্ছে কর্ষণ করা বা মাটি চাষ করা। কোলেরি বানানটা হচ্ছে এরকম, COLERE, কোলেরি। মধ্যযুগে শস্য উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে কৃষিকাজের কৌশল হিসেবে এই শব্দটিকে ব্যবহার করা হতো। সাধারণত সংস্কৃতি অর্থ যেটা করা হয় সেটা হচ্ছে জীবন প্রণালী। তো আমরা কালচার শব্দটির উৎপত্তিগত বিষয়টি কিছুটা হলেও ধারণা পেয়েছি। এবার আমরা যাই কালচারের ডেফিনেশন বা সংজ্ঞা কি সে আলোচনায়। সমাজবিজ্ঞানীরা কালচারের যে ডেফিনেশন দিয়েছেন সেখানে অনেক ধরনের ডেফিনেশনই এসছে। আমরা কিছু উল্লেখযোগ্য ডেফিনেশন বা সংজ্ঞা তোমাদের সাথে শেয়ার করতে চাই। যেমন সমাজবিজ্ঞানী ম্যাকাইভার তার সংস্কৃতির সংজ্ঞায় তিনি বলেছেন যে কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি। আবার সমাজবিজ্ঞানী জোন্স তিনি বলেছেন যে কালচার ইজ দ্য সাম অফ মেন্স ক্রিয়েশনস, অর্থাৎ মানব সৃষ্ট সবকিছুর সমষ্টি হলো সংস্কৃতি। আর সমাজবিজ্ঞানী রস কি বলেছেন? রস বলেছেন কালচার ইজ দ্য টোটাল অ্যাকোয়ার্ড বিহেভিয়ার প্যাটার্নস ট্রান্সমিটেড বাই ইমিটেশন অর ইনস্ট্রাকশন, অর্থাৎ সংস্কৃতি হচ্ছে সামগ্রিকভাবে মানুষের অর্জিত আচরণ পদ্ধতি যা অনুকরণ অথবা নির্দেশনার মাধ্যমে বর্তায়। আমরা সংস্কৃতির অনেক সংজ্ঞাই পাবো এরকম সমাজবিজ্ঞান বইতে, তবে সংস্কৃতির সবচাইতে গ্রহণযোগ্য যে সংজ্ঞাটি সেটি দিয়েছেন ইবি টেইলর। তিনি সংস্কৃতির যেই সংজ্ঞাটি দিয়েছেন সেটি হচ্ছে এরকম: Culture is that complex whole which includes knowledge, beliefs, arts, morals, law, customs, and any other capabilities and habits acquired by a human as a member of society. অর্থাৎ সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার আচরণ, ব্যবহার, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, রীতিনীতি, প্রথা, আইন ইত্যাদির জটিল সমাবেশই হলো সংস্কৃতি। আমরা এখানে দেখো ইবি টেইলরের একটি ছবি দিয়েছি, তোমরা তার সাথে একটু পরিচিত হতে পারো, তাকে একটু দেখে নিতে পারো, স্যার এডওয়ার্ড বি টেইলর। এবং তার সংজ্ঞার উপর ভিত্তি করে আমরা একটি কালচারের একটা হুইল দিয়েছি বা একটা কালচারের একটা চাকা। হ্যাঁ, এখানে কি কি আছে আমরা একটু দেখি। এখানে আছে গ্রেটার কমিউনিটি, আছে নলেজ, আছে স্টোরিজ, ল্যাঙ্গুয়েজ, ট্রেডিশনাল রিচুয়ালস, টেকনিক্স, স্কিলস,
টুলস, অবজেক্টস, দ্য আর্টস, ফুড, ড্রিঙ্ক, ভ্যালুস। মানে এই যে হুইল বা চাকাটার দেখো কতগুলো উপাদান আছে, এই উপাদানগুলোর ভিত্তি মানে একটা সমন্বয় হচ্ছে কালচার। এগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের কালচার বলি, সমন্বিত রূপেও এগুলো হচ্ছে কালচার। এ পর্যায়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো। সমাজবিজ্ঞানীরা সংস্কৃতির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের কথা বলেছেন। সেগুলো কি কি আমরা একটু সংক্ষেপে যদি দেখবার চেষ্টা করি, সেগুলো হচ্ছে এরকম। সংস্কৃতি শিখতে হয়, অর্থাৎ সংস্কৃতি একেবারে আপনা থেকে যে গড়ে ওঠে তা নয়, বংশ পরম্পরায় সংস্কৃতি প্রবাহমান। সংস্কৃতি উত্তরাধিকার সূত্রে পরবর্তী বংশধরদের নিকট পৌঁছে, কিন্তু পরবর্তী বংশধরগণ অভিজ্ঞতা, অনুশীলন ও চর্চার মাধ্যমে পরবর্তী সংস্কৃতিকে রপ্ত করে এবং তাকে আরো উন্নত করে। তাই বলা হয়ে থাকে সংস্কৃতিকে শিখতে হয়। তারপরে দেখো, সংস্কৃতি জৈবিক, পরিবেশগত, মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক উপাদান হতে গৃহীত। এটি কিরকম আমরা একটু দেখি। অর্থাৎ সংস্কৃতির বিভিন্ন উপাদান গঠিত হচ্ছে, যেমন মানব জীবনের বিভিন্ন দিক সংস্কৃতির গঠনে সাহায্য করে। মানুষের জৈবিক চাহিদা, পারিপার্শ্বিক অবস্থা, মনস্তাত্ত্বিক অবস্থা এবং ঐতিহাসিক যে ঘটনা প্রবাহ, সেগুলোও কিন্তু সংস্কৃতিকে তৈরি করে। আমরা তারপর দেখি যে আরেকটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে সংস্কৃতি কাঠামো ভিত্তিক। অর্থাৎ সংস্কৃতি শূন্যে অবস্থান করে না, সংস্কৃতির একটি কাঠামো ভিত্তিক রূপ আছে, যে রূপের মাধ্যমে সংস্কৃতির প্রকাশ ঘটে। তারপরে আরেকটা বৈশিষ্ট্য, যে সংস্কৃতি বিভাজনযোগ্য। অর্থাৎ সংস্কৃতির বিভিন্ন অংশ থাকতে পারে, সংস্কৃতির বিভিন্ন উপাদান যোগে গঠিত হয়। মানুষের ধ্যান ধারণা, আচার আচরণ, সংগঠনের মাধ্যমে প্রকাশিত সংস্কৃতি সর্বযুগীয় সর্বস্থানে একই রূপে মানে আমরা দেখি না আর কি, একই রূপে প্রকাশিত হয় না। তাই বলা হয়ে থাকে যে সংস্কৃতি বিভাজনযোগ্য। আবার দেখো, সংস্কৃতি পরিবর্তনযোগ্য। জ্ঞান বিজ্ঞানের উন্নতি, রাষ্ট্রের কাজের ব্যাপকতা, জটিলতা বৃদ্ধি, মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন ঘটার জন্য মানুষের আচার আচরণ ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা প্রতিনিয়তই পরিবর্তন দেখি। সুতরাং এগুলোর উপর ভিত্তি করে স্বাভাবিকভাবেই সংস্কৃতিরও পরিবর্তন ঘটে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সংস্কৃতি বিশ্লেষণযোগ্য। সংস্কৃতি এক বা একাধিক নিয়ম দ্বারা পরিচালিত হয় এবং সংস্কৃতির নিয়ম বহির্ভূত কোনো বিষয়। তাই এই যে বিষয়টি, অর্থাৎ এই নিয়মানুবর্তী বৈশিষ্ট্যধারী কোনো বিষয়কে বৈজ্ঞানিক উপায়ে গবেষণা বা বিশ্লেষণ করা যায়। সুতরাং সংস্কৃতি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণযোগ্য। সংস্কৃতি সৃষ্টিশীল প্রকাশভঙ্গি অর্জনে সহায়তা করে। অর্থাৎ সংস্কৃতির একটি মাধ্যম বিশেষ, এর মাধ্যমে মানুষ সমাজে তার অবস্থান ও ভূমিকা সম্পর্কে জানে। এর ভিত্তিতে সমাজে তার কর্তব্য কিরূপ হওয়া উচিত এবং এ বিষয়ে সে যে তার কি কি করণীয় ইত্যাদি সে নির্ধারণ করে। তাই বলা হয় যে সংস্কৃতি দ্বারা ব্যক্তি সামগ্রিক অবস্থার পুনর্বিন্যাস করে সৃষ্টিশীল প্রকাশভঙ্গি অর্জন করে। আমরা সংস্কৃতির আরেকটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে সংস্কৃতি গতিশীল ও সর্বত্র বিরাজমান। অর্থাৎ সংস্কৃতি স্থির থাকে না। আবার কোনো সমাজই সংস্কৃতির অবস্থানকে মানে কোনো সমাজই সংস্কৃতির যে অবস্থান সেটাকে অস্বীকারও করতে পারে না। অর্থাৎ সকল সমাজে সংস্কৃতি আছে এবং এটি গতিশীল, স্থির নয়। ঠিক আছে, তো এই হচ্ছে সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো। সংস্কৃতির প্রকারভেদ। ডব্লিউ.এফ. অকবার্ন তিনি সংস্কৃতিকে দুটি ভাগে বা দুটি প্রকরণে বিভক্ত করেছেন। একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আরেকটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এবার আমরা দেখি বস্তুগত সংস্কৃতি বা ম্যাটেরিয়াল কালচারটা কি। বস্তুগত সংস্কৃতি বা ম্যাটেরিয়াল কালচার হলো ফিজিক্যাল অবজেক্টস দ্যাট পিপল ক্রিয়েট অ্যান্ড ইউজ। অর্থাৎ মানুষ জীবনযাপনের জন্য বস্তুগত যা কিছুই ব্যবহার ও তৈরি করে
তাই হচ্ছে বস্তুগত সংস্কৃতি। সে অর্থে আমাদের ঘর বাড়ি, আসবাবপত্র, বই পুস্তক, আমাদের পোশাক, হ্যাঁ, আমরা যে কম্পিউটার ইউজ করি ইত্যাদি সবকিছুই কিন্তু বস্তুগত সংস্কৃতি। আমাদের মোবাইল ফোন ইত্যাদি সব, মানে তুমি যা কিছু মানুষ ব্যবহার করছে, তৈরি করে যা কিছু ধরা ছোঁয়া যাচ্ছে, সবই হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আর নন ম্যাটেরিয়াল কালচার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হিউম্যান ক্রিয়েশনস, অর্থাৎ মানুষের এমন সব ক্রিয়েশন বা এমন সব সৃষ্টি যেগুলো আছে আসলে বিমূর্ত। যেমন মানুষের চিন্তা ভাবনা, মানুষের সাহিত্য, দর্শন, ধর্ম, রাজনীতি, নীতিবোধ ইত্যাদি সবকিছু কিন্তু বিমূর্ত, কিন্তু এগুলো ফিল করা যায়। হ্যাঁ, তো সেজন্য বলা হচ্ছে এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ফিল করা যায়, তাই এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এ পর্যায়ে আমরা বাংলাদেশের যে সংস্কৃতি তার ধরন আলোচনা করব। বাংলাদেশের সংস্কৃতির যেই ধরন সেটিকে আমরা দুভাগে দেখাতে পারি। একটি হচ্ছে বাংলাদেশের গ্রামীণ সমাজের সংস্কৃতির ধরন, আরেকটি হচ্ছে বাংলাদেশের শহরের সমাজের সংস্কৃতির ধরন। তো আমরা প্রথমে আলোচনা করছি বাংলাদেশের গ্রামীণ সমাজের সংস্কৃতির ধরন সম্পর্কে। বাংলাদেশের গ্রামীণ সমাজের যে সংস্কৃতি তার যে উল্লেখযোগ্য ধরনগুলো সেগুলো আমরা আলোচনা করছি পর্যায়ক্রমে। আমরা এই স্লাইডটিতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের গ্রামীণ সমাজের যে সংস্কৃতি তার দুটো ধরনের কথা আছে, যেমন বসবাসের প্রকৃতি, আসবাবপত্রের ধরন। বাংলাদেশের অধিকাংশ মানুষ তোমরা জানো যে গ্রামে বাস করে। গ্রামগুলোতে যেখানে যে প্রকারের গৃহ নির্মাণ সামগ্রী বেশি পাওয়া যায় সে অঞ্চলে সে ধরনের উপাদান দিয়েই বেশি গৃহ নির্মাণ করা হয়ে থাকে বা নির্মাণ করতে দেখা গেছে। চালাঘর গ্রাম অঞ্চলের প্রধান আকর্ষণ। গ্রামের অধিকাংশ বাড়ি মাটির দেয়াল ও বাঁশের বেড়া দিয়ে তৈরি, উপরে খড় বা টিনের চালা দেয়া। গ্রামে কিছু কিছু বাড়িতে এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ইটের ঘর নির্মাণ করা হচ্ছে, চারপাশে যে ইট তুলে উপরে টিন দেওয়া হচ্ছে, কিংবা অনেকে যাদের সামর্থ্য আছে তারা এখন একটু একটু করে দালান নির্মাণ করছে। তো আগের মতো সেই যে একেবারে কুড়ে ঘর, হ্যাঁ, একেবারে ছড়ের ঘর, মাটির ঘর, সেগুলো আসলে আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর আমাদের যে বাংলাদেশের গ্রামীণ সমাজে যে বসত ভিটা, এই বসত ভিটা গুলো কিন্তু অপেক্ষাকৃত একটু উঁচু, যার ফলে বর্ষার পানিতে এসব বাড়িঘর ডুবে যায় না। আর যাদের বসত ভিটা একটু নিচু, বর্ষার পানিতে তাদের বাড়িঘরগুলো ডুবে যায় এবং বন্যা কবলিত হয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আমরা আমাদের যে গ্রামীণ সংস্কৃতিতে আসবাবপত্রের যে ধরন সেটা আমরা যদি বলতে যাই, সেটা হচ্ছে এরকম যে গ্রামের মানুষের আসবাবপত্র তাদের ঘর সাজানোর জন্য বাঁশের মাচা, কাঠের চৌকি, ছোট ছোট টেবিল, চেয়ার থাকে। আবার ধনী যে পরিবারগুলো তাদের খাট, আলমারি, ড্রেসিং টেবিল এবং বিভিন্ন শৌখিন আসবাবপত্র তাদের ঘরে। তো এই হচ্ছে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বসবাসের প্রকৃতি এবং আসবাবপত্রের ধরন। আমরা পরবর্তী স্লাইডে দেখি যে আর কি কি আছে। বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর যে সংস্কৃতি, সেখানে আমরা তাদের খাদ্যাভ্যাসের দিকে যদি তাকাই, আমরা দেখব যে গ্রামের মানুষ গোলা ভরা ধান, পুকুর ভরা মাছেই সন্তুষ্ট। অর্থাৎ তাদের পাতে মাছ ভাত তারা বেশি পছন্দ করে। এছাড়া শাক সবজি, বিভিন্ন ধরনের ফলমূল, তারপরে হচ্ছে তাদের খাবারের আইটেমে ভর্তা, ভাজি এবং ইত্যাদি বিভিন্ন ধরনের খাবারই তারা গ্রহণ করে থাকে। তবে তাদের বেসিক বা মূল খাবার হচ্ছে মাছ ভাত এবং সবজি। তারপরে যাদের আর্থিক সঙ্গতি ভালো তারা হচ্ছে মাংস বা মাংস জাতীয় খাবারও তারা তুলনামূলকভাবে বেশি গ্রহণ করে, কিন্তু সাধারণ জনগণ যারা তারা মাছ ভাতেই সন্তুষ্ট। এরপরে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আরেকটি প্রিয় খাবার, সেটি হচ্ছে বিশেষ করে নবান্নের সময় এবং শীতের সময়, সেটি হচ্ছে পিঠা। প্রচুর বিভিন্ন ধরনের পিঠার আয়োজন চলে গ্রামের জনগোষ্ঠীর খাদ্যাভ্যাসের মধ্যে। তারা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে এবং সেগুলো খেয়ে থাকে।
এবং পিঠার দিয়ে তারা আপ্যায়ন করে। যদিও ইদানিং কালে পিঠার দিয়ে হলেও কমেছে, শহরের যে কালচার সেটা অনেকে গ্রহণ করছে। বিস্কিট বা ফাস্টফুড জাতীয় খাবার যদি ঘরে তৈরি করতে পারছে যারা, তারা সেগুলো দিয়েও পরিবেশন করতে পছন্দ করছে। কিন্তু আপামর জনগণ যারা গ্রামের, এখনো মানুষ পিঠার উপরে তাদের নির্ভরশীলতা, বিশেষ করে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে অনেক বেশি। এরপরে আমরা পোশাক পরিচ্ছদের দিকে যদি তাকাই গ্রামীণ সংস্কৃতির, সেটা হচ্ছে গ্রামের নারী পুরুষ। নারীরা সাধারণত শাড়ি এবং পুরুষরা লুঙ্গি, পাঞ্জাবি, শার্ট ইত্যাদি পরিধান করে থাকে। আর ইদানিং গ্রামের মেয়েরা সালোয়ার কামিজও পরে। এবং গ্রামের নারীদের কিন্তু শাড়ি পরার স্টাইল শহরের তুলনায় একটু আলাদা। আর সাজসজ্জার কথা যদি বলি, সাজসজ্জার ক্ষেত্রে দেখা গেছে যে গ্রামের মেয়েরা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে রাখতে তারা পছন্দ করে। তারা স্নো পাউডার, লিপস্টিক, নেল পালিশ, আলতা, টিপ ইত্যাদি সাজসজ্জা কোথাও বেড়াতে গেলে বা বিভিন্ন সময় তারা ব্যবহার করে, কিন্তু বেশিরভাগ সময় তারা খুব সাদামাটা জীবন যাপন করে। তারপরে সোনার গহনা, রূপার গহনা যাদের আছে তারা ব্যবহার করে। গ্রামের যাদের সামর্থ্য কম, তারা মানে কি বলবো, যে রূপার মালা, রূপার ঝুমকা, হাতের চুড়ি এবং সোনার নাকফুল ইত্যাদিও তারা ব্যবহার করে। আবার অনেকের গহনা, কাচের চুড়িও ব্যবহার করে। আর গ্রামের হিন্দু মেয়ে যারা, তারা শীতিতে সিঁদুর পরে এবং পায়ে আলতা পরতে ভালোবাসে। তো এই হচ্ছে গ্রামীণ সমাজের নারীদের সাজসজ্জা আর পোশাক পরিচ্ছদ এবং খাদ্যাভ্যাসের মোটামুটি একটা চিত্র। তারপরে আমরা দেখতে পাই আর কি কি বিষয় আছে গ্রামীণ সংস্কৃতি। আমরা পরিবার প্রথা এবং চাষাবাদ পদ্ধতি নিয়ে পরবর্তী স্লাইডে একটু দেখবার চেষ্টা করছি। বাংলাদেশের গ্রামীণ সমাজের সংস্কৃতির যে ধরন আমরা বলছিলাম, সেখানে দেখো বাংলাদেশের পরিবার প্রথা, বিশেষ করে গ্রামীণ সমাজের পরিবার প্রথার কথা বলা হয়েছে। আমরা একটা সময় দেখেছি যে বাংলাদেশের গ্রামীণ সমাজে যৌথ পরিবার এবং বর্ধিত পরিবারের সংখ্যা বেশি, এবং সেটাই মূলত ছিল। কিন্তু সমাজ যেহেতু পরিবর্তনশীল, সংস্কৃতি পরিবর্তনশীল, তাই যৌথ পরিবার এবং বর্ধিত পরিবারগুলো ঠিক আর আগের মতো নেই। বিভিন্ন কারণে সেগুলো ভেঙে যাচ্ছে এবং আস্তে আস্তে তারা শহরের মতো অনুপরিবারের দিকে ঝুঁকছে। তবে এখনো এটি আসার কথা যে শহরের তুলনায় গ্রামীণ সমাজে এখনো বর্ধিত পরিবার এবং যৌথ পরিবারের সংখ্যা কিছুটা হলেও বেশি। আর বাংলাদেশের যে চাষাবাদ পদ্ধতি, গ্রামীণ সমাজের চাষাবাদ পদ্ধতি মূলত যেসব কৃষকদের আর্থিক সঙ্গতি কম বা নেই, তারা হালের বলদ এবং লাঙ্গল ইত্যাদির মধ্য দিয়ে তারা চাষাবাদের কাজটা সেরে নিচ্ছে। আর যাদের আর্থিক সঙ্গতি আছে এবং সমন্বিত পর্যায়ে বাণিজ্যিক ভিত্তিতে যারা চাষাবাদ করছে, তারা কৃষিতে যান্ত্রিকীকরণ এবং বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার তারা করছে। যেমন তারা গভীর নলকূপ এবং ব্যবহার করছে পানি সেচের জন্য, তারপরে পাম্প মেশিন ব্যবহার করছে, বীজ সংরক্ষণের জন্য তারা বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্য নিচ্ছে। তারপরে তারা কীটনাশক ব্যবহারের জন্য বিভিন্ন স্প্রে মেশিন ব্যবহার করছে ইত্যাদি। বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার কিন্তু কৃষিতে এখন হচ্ছে এবং কৃষিতে তারা ভালো করছে। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির ধরনের আলোচনায় আমরা এই পর্যায়ে আলোচনা করব গ্রামীণ অর্থনীতি নিয়ে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি মূলতই কৃষি নির্ভর। কৃষিতে বাংলাদেশ যে শুধুই ধান চাষ করছে তা নয়, কিন্তু আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করছি, আলু চাষ করছি, মাছ, পশুপালন করছি, মুরগি বা পোল্ট্রি চাষ করছি ইত্যাদি। কৃষির যে যতগুলো সেক্টর আছে, বাংলাদেশ কিন্তু সাম্প্রতিককালে খুব ভালো করছে। সারা পৃথিবীতেই বাংলাদেশের কৃষি এখন বেশ সামনের দিকে বা বেশ নাম করছে। গ্রামীণ অর্থনীতি, এই অর্থনীতির ক্ষেত্রে তাহলে আমরা যেটা জানি যে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি মূলতই কৃষি নির্ভর। আর তোমরা তো জানো যে যারা কৃষি কাজ করে তারা কিন্তু
বেশিরভাগ মানুষই গ্রামেই বসবাস করছে। এবং আমরা আগের স্লাইডটিতে বলেছি যে আমাদের কৃষকরা সাম্প্রতিক সময়ে কৃষির যে যান্ত্রিকীকরণের যে সুবিধা, যে প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, বিশেষ করে প্রযুক্তি ব্যবহারের যে সুবিধা, সেগুলো কিন্তু তারা গ্রহণ করছে। এরপরে আমরা দেখি যে বাংলাদেশের গ্রামীণ খেলাধুলা ও উৎসব কেমন। বাংলাদেশের গ্রাম অঞ্চলে আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা দেখতে পাই, যেমন হাডুডু, কাবাডি, দাড়িয়াবান্ধা, কানামাছি প্রভৃতি খেলার মাধ্যমে গ্রামের শিশু কিশোররা এবং এমনকি যারা তরুণ বা বয়সে কিছুটা বড়, তারাও কিন্তু আনন্দ উপভোগ করে। তাছাড়া সাঁতার, নৌকাবাইজ প্রতিযোগিতাও হতে দেখা যায়। গ্রামে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মেলা বসে, যেমন পহেলা বৈশাখে নববর্ষ পালন উপলক্ষে গ্রামে গ্রামে মেলা অনুষ্ঠিত হয়। এসব মেলাতে বিভিন্ন ধরনের খেলনা, কাঠের, বাঁশের ও বেতের আসবাবপত্র, পুতুল ইত্যাদি বিভিন্ন ধরনের খেলনা কিন্তু আমদানি করা হয় বা খেলনার একটা পসরা নিয়ে বসে। এরপরে রং বেরঙের মাটির পাত্র সেখানে পাওয়া যায়, সার্কাস হয়, পুতুল নাচ হয়, নাগরদোলা প্রভৃতি মেলার প্রধান আকর্ষণ থাকে। ছোট ছোট ছেলে মেয়েরা বাঁশি বাজিয়ে মেলার যে পরিবেশ, সেই পরিবেশকে আরো আনন্দঘন করে তোলে। তাছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা পার্বণে নাচ, গান ও মেলার ব্যবস্থা হয়ে থাকে। এভাবে গ্রামের মানুষ বিভিন্ন পর্যায়ে নির্মল আনন্দ উপভোগ করে। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির যে ধরন, সে আলোচনায় আমরা এ পর্যায়ে একটু দেখি যে বাংলাদেশের গ্রামীণ সমাজের বিনোদন ব্যবস্থাটা কেমন। আমরা আগের স্লাইডে বলেছি যে উৎসব পার্বণ গুলো হয়, সেখানেও কিন্তু মানুষ যথেষ্ট বিনোদন গ্রহণ করে। এছাড়াও বিনোদনের মধ্যে আরো কিছু বিষয় আমরা যুক্ত করতে চাই, যেমন গ্রামের পুঁথি পাঠের আসর বসে, গল্প কাহিনীর একটা আসর বসে, তারপরে জারি গান হয়, পল্লী গান, মারফতি গান, যাত্রা ইত্যাদি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান গ্রামের মানুষ অবসরে উদযাপন করে বা উপভোগ করে। আর বর্তমানে তো টেলিভিশন আছেই, টেলিভিশন চ্যানেল সুদূর বিভিন্ন যে চ্যানেলগুলো, স্যাটেলাইট চ্যানেলগুলো, সেগুলো সুদূর গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। আর মানুষের রুচিবোধেরও পরিবর্তন ঘটেছে। তাই তার সাথে যে আগের যে ঐতিহ্যবাহী যে অনুষ্ঠানগুলো, সেগুলো বা সংস্কৃতির যে চর্চা, সেগুলো কিন্তু কিছুটা মানুষ সেই চর্চাগুলো থেকে কিছুটা হলেও সরে এসছে। এখন মানুষের চোখ টিভি পর্দায় কিংবা বিভিন্ন ধরনের সিনেমা ইত্যাদির দিকেও ঝুঁকছে। আর একেবারে অতি সাম্প্রতিক সময়ের দিকে যদি আমরা তাকাই, তাহলে মোবাইল, বিশেষ করে এই তথ্য প্রযুক্তি যখন মানুষের হাতে পৌঁছে গেছে, একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীর হাতে এখন মোবাইল ফোন আছে, 3G যে কানেকশন সেটা আছে। এবং এই যে মোবাইল ফোনের কারণে, ইন্টারনেটের কারণে দেখা গেছে যে গ্রামের মানুষও এখন প্রচুর ফেসবুক, ইউটিউব এগুলোর উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে। তো এই যে গ্রামের যে আগের সেই জারি সারি গান, ভাটিয়ালি, মারফতি, যাত্রা, সেগুলো থেকে আস্তে আস্তে সমাজ পরিবর্তন হয়ে ঢুকে যাচ্ছে কোথায়? টেলিভিশনের পর্দায়, সিনেমার পর্দায়, ইউটিউবে, ফেসবুকে। তো এই বিনোদন ব্যবস্থা আমরা গ্রামীণ যে প্রাচীন যে বিনোদন ব্যবস্থা, সেটারও কিন্তু আমরা একটা পরিবর্তন সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি। বাংলাদেশের গ্রামীণ যে সংস্কৃতি, তার ধরনের আলোচনায় আমরা এ পর্যায়ে দেখি যে বাংলাদেশের গ্রামীণ চিকিৎসা পদ্ধতি কেমন। তোমরা জানো যে একটা বিশাল সময় বা একটা সুদীর্ঘ সময় গ্রামের জনগোষ্ঠী কুসংস্কারাচ্ছন্ন ছিল, এখনো কেউ কেউ আছে। তারা এই কুসংস্কারাচ্ছন্ন থেকে তাদের বিভিন্ন ধরনের অসুস্থতার ক্ষেত্রে তারা ঝাড়ফুঁক, কবিরাজি, তারপরে ভেষজ চিকিৎসা ইত্যাদি তারা গ্রহণ করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে চিকিৎসা ব্যবস্থার দেশব্যাপী যে প্রভূত অগ্রগতি সাধিত হয়েছে, তার কারণে দেখা গেছে যে গ্রামের জনগোষ্ঠী এখন আধুনিক চিকিৎসা সেবা গ্রহণ করছে এবং
এই চিকিৎসা সেবা মানুষের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তোমরা কমিউনিটি ক্লিনিকের নাম শুনেছ, সেই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা কেন্দ্র থেকে শুরু করে একেবারে জনগণের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে। তার ফলে সাধারণ জনগণ এখন সেই আগের মতো কুসংস্কারাচ্ছন্ন থাকছে না, তারা আধুনিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছে। তারপর আমরা যদি শিক্ষা ব্যবস্থার কথা বলি, আমরা দেখব যে বাংলাদেশের গ্রামীণ শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দেখা গেছে যে সার্বজনীন শিক্ষার প্রয়োজনে গ্রামে প্রাথমিক শিক্ষা, তারপর হচ্ছে প্রতি গ্রামেই অর্থাৎ প্রাথমিক শিক্ষার একটা বিশাল কর্মযজ্ঞ চলছে। আসলে প্রাথমিক শিক্ষা দেয়া এবং বিনা মূল্যে বিতরণ ইত্যাদি একটা বিশাল কর্মযজ্ঞ চলছে বাংলাদেশের জনগণকে শিক্ষিত করবার ক্ষেত্রে। গ্রামে গ্রামে আমরা প্রচুর স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি লক্ষ্য করছি। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা প্রাথমিক জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে। পরে প্রাথমিক থেকে যখন উপরের স্তরে পৌঁছাচ্ছে সেই জ্ঞানগুলো অর্জন করতে সক্ষম হচ্ছে। আর বাংলাদেশের গ্রামের ছেলেমেয়েরা নিজ বাড়িতে খেয়ে পড়ে প্রাথমিক শিক্ষা থেকে কলেজের শিক্ষা পর্যন্ত গ্রহণ করতে সক্ষম হচ্ছে। আবার বিভিন্ন ধরনের যে কলেজগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে উচ্চশিক্ষারও সুযোগ রাখা হয়েছে, যারা পারছে সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করছে। আবার যাদের আরো অধিকতর সুযোগ আছে বা যারা অনেক ভালো ফলাফল করছে, তারা শহরে আসছে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছে। তো এই হচ্ছে বাংলাদেশের গ্রামীণ শিক্ষা ব্যবস্থা। তারপরে হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন। সাংস্কৃতিক পরিবর্তনের ক্ষেত্রে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সেখানে কিছুটা হলো আমরা হয়তো এই বিষয়গুলো এসছে যে সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশের গ্রামীণ সমাজ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে। অর্থাৎ আকার সংস্কৃতির কারণে, তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে এই যে শহরে যে সংস্কৃতি, তার প্রভাব কিন্তু গ্রামীণ সংস্কৃতিতে পড়ছে এবং সাংস্কৃতিক এক ধরনের পরিবর্তন ঘটছে। আমরা এ পর্যায়ে বাংলাদেশের নগর সংস্কৃতি নিয়ে একটু আলোচনা করবার চেষ্টা করছি। এটা খুবই সংক্ষেপে যদি আমি বলি তাহলে বলা যায় যে বাংলাদেশের নগর সমাজে এখানে জীবনধারার আসলে একটা বিপুল বৈচিত্র্য রয়েছে। এখানে একক পরিবারের সংখ্যা বেশি, মানুষ কর্মব্যস্ত থাকে, মানুষের মধ্যে আত্মীয়তার বন্ধন খুবই গৌণ, সামাজিক বন্ধন খুবই শিথিল। আর তবে নগর জীবনের যে বিষয়টি মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে অর্থনৈতিক সুযোগ সুবিধা, চিকিৎসার সুযোগ সুবিধা, উন্নত লেখাপড়ার সুযোগ সুবিধা। শহরাঞ্চলে কর্মস্থানের একটা বিস্তৃত ক্ষেত্র রয়েছে, এখানে বহু বিচিত্র পেশা বিদ্যমান। আর শহরে যে যার যোগ্যতা অনুযায়ী কাজ পায় এবং কর্মক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন শ্রেণীর মানুষের সমাহার ঘটে। আর নগর সমাজের একটা মিশ্র সংস্কৃতি আমরা দেখতে পাই। নগরবাসীদের অধিকাংশই শিক্ষিত, যার ফলে প্রত্যেকেই রাজনীতি সম্পর্কে সচেতন থাকে। আর বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা তার সম্পর্কে মানুষের যে মনোভাব এবং মূল্যবোধ তা কিন্তু মানুষ প্রকাশ করে। রাজনৈতিক কাঠামো কার্যাবলীর প্রসঙ্গে নগরের জনসাধারণের মধ্যে দৃষ্টিভঙ্গি ও মনস্তাত্ত্বিক মাত্রাবোধগত পার্থক্য লক্ষ্য করা যায়। কেউ কেউ সমকালীন রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষপাতী, আবার কেউ কেউ নির্লিপ্ত থাকেন। আর বাংলাদেশের শহরে যে সমাজ বা নগর সমাজ, সেখানে সাংস্কৃতিক চর্চাটাও একটু আলাদা। এখানে বিভিন্ন সভা, সেমিনার, কালচারাল বিভিন্ন অনুষ্ঠান হয়। এখানে জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়। এখানে বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন উদযাপন, মানে ভ্যালেন্টাইন্স ডে, ম্যারেজ ডে, বার্থডে ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোগ্রাম এই শহরে জনগণ পালন করে থাকে ব্যক্তিগত পর্যায়ে। আর বৃহত্তর পর্যায়ে বিভিন্ন দিবস তারা খুব পালন করে থাকে।
আর দেখা যাচ্ছে যে বিয়ে শাদীর ক্ষেত্রে সবকিছুতে পাশ্চাত্য সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির একটা অনুপ্রবেশ এখানে ঘটতে দেখা যায়। অর্থাৎ পশ্চিমা সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এবং বাংলাদেশের সংস্কৃতি সবকিছুর একটা কম্বিনেশন কিন্তু নগর সমাজে আবার লক্ষণীয়। আর হয়েছে মূলত আকার সংস্কৃতির যে একটা প্রভাব, সেই প্রভাবের কারণে এবং বিশ্বায়নের কারণে। আর বিশ্বায়নের ফলে আমাদের নগর সমাজের সাংস্কৃতিক অঙ্গনের যে পরিবর্তনের ঢেউ লেগেছে তা কখনো কখনো যেমন ইতিবাচক, আবার কখনো কখনো নেতিবাচকও রয়েছে। তো এই হলো বাংলাদেশের নগর সমাজের সংস্কৃতির একটা সংক্ষিপ্ত আলোচনা। আমরা পরবর্তী কোনো একটি আলোচনায় নগর সমাজের সংস্কৃতি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো সে পর্যন্ত আমাদের আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করতে চাই। আমাদের তাহলে আজকের যে ক্লাসটি আমরা নিলাম, সেই ক্লাসটি শেষ করবার পূর্বে আমরা যদি একটু পেছনে ফিরি, আমরা দেখব আমরা কি কি আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি সংস্কৃতি বলতে কি বোঝায়, সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো কি কি, সংস্কৃতির প্রকারভেদ কি কি, সেখানে আমরা বস্তুগত অবস্তুগত সংস্কৃতির কথা বলেছি। তারপরে আমরা বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি এবং বাংলাদেশের শহর সংস্কৃতির ধরন আলোচনা করেছি। আর গ্রামীণ সংস্কৃতির ধরন আলোচনা করতে গিয়ে আমরা বাংলাদেশের যে গ্রামীণ সমাজের যে বসবাসের প্রকৃতি, আসবাবপত্রের ধরন, তারপরে হচ্ছে খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, সাজসজ্জা, গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ খেলাধুলা, উৎসব, বিনোদন ব্যবস্থা, গ্রামীণ শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা পদ্ধতি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমি আশা করি তোমাদের কাছে আমার আজকের আলোচনা ভালো লেগেছে এবং সহজ লেগেছে। তারপরেও যদি মনে হয় তোমরা কোনো একটি অংশ বুঝতে পারোনি বা কঠিন লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তার উত্তর দেবার চেষ্টা করব। তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো এবং এই করোনা প্যান্ডেমিকের সময় তোমরা দয়া করে স্বাস্থ্যবিধিগুলো মেনে যার যার বাসায় অবস্থান করো, নিজের এবং পরিবারের প্রতি যত্নশীল হও। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমি আমার আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।